গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি সবাই ভালো আছো তো? আচ্ছা, পূর্বের দিনের যেখানে আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ আমরা আলোচনা করব। সেরকমভাবে আমরা কথা বলেছিলাম তোমাদের সাথে। তো আজকেও আমরা চলে এসেছি আরও একটা নতুন অংশ সম্পর্কে আলোচনা করবার জন্য। তো আমরা কি বিষয় সম্পর্কে আলোচনা করছি? একদম ঠিক, আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গের ভূগোল অর্থাৎ ভারতবর্ষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য, যেটা আয়তনের দিক থেকে চতুর্দশতম আর জনসংখ্যার দিক থেকে চতুর্থ। সেই রাজ্যে আমরা বসবাস করি এবং সেই রাজ্যের ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করছি। তো আজকে সেই ভূপ্রাকৃতিক যে বিভাগ, সেই ভূপ্রাকৃতিক বিভাগ আমরা ইতিমধ্যে, একদম ঠিক, তোমরা ঠিকই বলেছ, উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল, এই দুটি বিভাগ আমরা সম্পূর্ণভাবে আলোচনা করে ফেলেছি। আমাদের যে অংশটা রয়েছে অর্থাৎ মালভূমি এবং পার্বত্য অঞ্চল বাদ দিয়ে আমাদের সমভূমি অঞ্চল রয়েছে। সে সমভূমি অঞ্চল যেমন উত্তর প্রান্তে তরাই ডুয়ার্স অঞ্চল নিয়ে গঠিত, আবার মাঝখানে রয়েছে মহানন্দার পূর্ববর্তী অংশ, সেখানেও কিছু সমভূমি অঞ্চল দেখতে পাই। আর দেখতে পাই পশ্চিমের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে বিস্তীর্ণ অঞ্চল, সেটাও সমভূমি অঞ্চল। তো পশ্চিমবঙ্গ এই মালভূমি এবং পার্বত্য অঞ্চল বাদ দিলে বাকি 90% এলাকা এই সমভূমি অঞ্চলের অন্তর্গত। আমরা কোন অঞ্চলে বসবাস করি? আমরা সমভূমি অঞ্চলে বসবাস করি। একদম ঠিক কথা বলেছো তোমরা। এই সমভূমি অঞ্চলকে আবার বিস্তারিত দুটি ভাগে ভাগ করা যায় প্রধানত। একটা উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল আর একটা দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল। তো এই উত্তরবঙ্গের যে সমভূমি অঞ্চল, প্রধান যে দুটি ভাগ, একটা ছিল তরাই ডুয়ার্স অঞ্চল আর একটা কি ছিল বলো? গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। এই আলোচনা আমরা করেছি পূর্বের ক্লাসে। তো আমি সেইখান থেকে কয়েকটি প্রশ্ন একটু তোমাদের থেকে জেনে নেব, প্রশ্নের উত্তর, যে তোমরা কি কতখানি ভালোভাবে এই অধ্যায় সম্পর্কে নিজেরা একটু পাঠ্যপুস্তক থেকে দেখে এসেছো, নিজেদের মতো করে জেনে এসেছো, সেটা একটু আমি জেনে নিই। শুরুতেই আমি যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে, বলো তো এই তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। একদম ঠিক বলেছো, তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। আর ডুয়ার্স এই শব্দটির অর্থ কি? ডুয়ার্স শব্দটির অর্থ হচ্ছে দ্বার বা দরজা, তাই না? তো পশ্চিমবঙ্গ থেকে আমরা যদি ভুটানে যাই, তো কোথা থেকে আমরা যেতে পারবো? এই ডুয়ার্স, অর্থাৎ বক্সা ডুয়ার্স হচ্ছে এই ভুটানের প্রবেশদ্বার। ঠিক আছে। তাল শব্দের অর্থ কি বলেছিলাম? একদম ঠিক, তাল শব্দের অর্থ বলেছিলাম হ্রদ বা নিম্নভূমি। আর রাঢ় শব্দের অর্থ পাথুরে জমি বা পাথুরে ভূমি। সাঁওতালি ভাষায় এদেরকে রাঢ় বলা হয়। তো একে পাথুরে জমি বা পাথুরে ভূমি আমরা বলতে পারি। আচ্ছা, আর দোয়াব শব্দের অর্থ কি বলেছিলাম? একদম ঠিক, দোয়াব শব্দের অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। তো এইগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ শর্ট প্রশ্নের জন্য এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা, তার সাথে সাথে একটু বলো তো, আমরা উত্তরবঙ্গে যে সমভূমি অঞ্চল আলোচনা করেছিলাম, সেই উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের দুটো তিনটে বৈশিষ্ট্য যদি তোমরা আমাকে বলো একটু। আচ্ছা, সমগ্র সমভূমির উচ্চতা দক্ষিণে কত আর উত্তরে কত? দক্ষিণে 3 থেকে 4 মিটার গড় উচ্চতা। কোথা থেকে এই উচ্চতা? সমুদ্র বা সি লেভেল থেকে, সমুদ্র স্তর থেকে, তাই না? আর উত্তরে এই গড় উচ্চতা কত? প্রায় 150 মিটার পর্যন্ত। আর পশ্চিমে 75 মিটার। একদম ঠিক, কারণ পশ্চিমের
সর্বনিম্ন উচ্চতা আমরা পূর্বের দিকে যখন বলেছিলাম তখন ছিল 75 মিটার। তো যখন সমভূমি অঞ্চল আলোচনা করব দক্ষিণের, তো এই সমভূমি অঞ্চলের সর্বাধিক উচ্চতা মালভূমির দিকে এই 75 মিটারই হবে। ঠিক আছে, আর এইখানকার ঢাল কোন দিকে সমভূমি অঞ্চলের ঢাল? একদম ঠিক, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। সমভূমি অঞ্চলের ঢাল উত্তরবঙ্গে একটা নির্দিষ্ট দিকে, আর দক্ষিণবঙ্গে আরো একটা নির্দিষ্ট দিকে। তাহলে উত্তরবঙ্গে এর ঢাল হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে, তাই না? আর সমভূমি অঞ্চলে, যেখানে সমগ্র সমভূমি অঞ্চল লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গে, সেই ঢালটি কোন দিকে? সেই ঢালটি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, তাই না? আচ্ছা, খুব ভালো তোমরা বলছো, ভালো লাগছে শুনে। আচ্ছা বলো তো, পিডমন্ট সমভূমি কোথায়, কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় এবং কাকে বলে? পিডমন্ট সমভূমি, আচ্ছা ঠিক বলছো, বলো। বাহ, খুব ভালো। তো পিডমন্ট সমভূমি তরাই ডুয়ার্স অঞ্চলে দেখতে পাওয়া যায়। পিডমন্ট কথার অর্থটা যেহেতু প্রশ্নে আগে ছিল, সেটাই আগে তোমরা বললে, পর্বতের পাদদেশে ঢালু সমভূমি। তো পর্বতের পাদদেশে ঢালু সমভূমি কিভাবে হলো? এই যে উত্তরের পার্বত্য ভূমি বাদ দিয়ে, উত্তর প্রান্ত থেকে, পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চল থেকে যে বিভিন্ন উত্তরবঙ্গের নদীগুলো রয়েছে, তিস্তা, তোর্ষা, মহানন্দা, জলঢাকা, রায়ডাক, এই যে নদীগুলো রয়েছে, কালজানি, এই নদীগুলো কি করছে? হিমালয় পর্বতের যে পাদদেশীয় অঞ্চল থেকে আসার সময় তারা সেইখানে কি বলবো, তারা সেখানে ক্ষয় কাজ করছে, ক্ষয় কাজ করে সেখানে গিরিখাত সৃষ্টি করছে, এবং সেই ক্ষয়জাত পদার্থগুলো যখন একটা পর্বতের পাদদেশীয় যেখানে সমভূমি অঞ্চল আসছে, সেইখানে এসে ঢালু অঞ্চলে এসে সব জমা করছে, সৃষ্টি করছে, এবং তার ফলে এই হিমালয়ের পাদদেশে যে ঢালু একটা স্যাঁতসেঁতে সমভূমি সৃষ্টি হয়েছে, তাকে আমরা পিডমন্ট সমভূমি বলতে পারি, বা পিডমন্ট সমভূমি বলা হয়, তাই না? আচ্ছা, তো এটাও তোমরা খুব ভালোভাবে বলতে পারলে, খুব ভালো। আচ্ছা, এই যে পিডমন্ট সমভূমি বা এই যে তরাই ডুয়ার্স অঞ্চল, তরাই ডুয়ার্স অঞ্চলে যে পলিগঠিত সমভূমি গড়ে ওঠে, সেই পলিগঠিত অংশকে বা এই মৃত্তিকাকে কি নামে ডাকা হয়? ভাবর, একদম ঠিক। যে স্থানে স্থানে যে পাথরের স্তূপ এবং জলাভূমি রয়েছে, সেই অঞ্চলকে ভাবর বলা হয়। খুব ভালো। আচ্ছা বলো তো, এই যে তোমাদের কালিন্দী নদী, যেটা মালদহে লক্ষ্য করা যায়, কালিন্দী নদী, এই কালিন্দী নদীর উত্তর অংশকে কি বলা হয় এবং দক্ষিণ অংশকে কি বলা হয়? কালিন্দী নদীর, একদম ঠিক, কালিন্দী নদীর উত্তর যে অংশ, সেই উত্তর অংশকে বলা হয় তাল বা নিম্নভূমি, যেটা বলা হয়েছিল। আর দক্ষিণ অংশকে কি বলা হচ্ছে? দক্ষিণ অংশকে বলা হচ্ছে দিয়ারা, তাই না? আচ্ছা, বারিন্দ কোন অংশকে বলবো বারিন্দ আমরা? আচ্ছা, বারিন্দ আমরা বলবো বারিন্দ বা বরেন্দ্রভূমি, যেটা উত্তর দিনাজপুরের দক্ষিণ অংশ এবং মালদার পূর্বাংশে শক্ত ল্যাটেরাইট যে মৃত্তিকা, এবং নদী পূর্ববর্তী, বেশ নদী দূরবর্তী অনেকটা দূরে অঞ্চলে অবস্থান করার জন্য এখানে বন্যার প্রভাব মুক্ত অনুর্বর একটা অঞ্চল, সেটাকেই বলা হয় বারিন্দ, তাই না? তো আমি যাই হোক আর বিশেষ কিছু এখান থেকে প্রশ্ন তোমাদের ধরছি না। আমি এবার পরবর্তী, আজকে যে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু, সেইটা সম্পর্কেই আমরা আলোচনা করব। তো সেটা সম্পর্কে তোমাদেরকে একটু আমি অনেক তথ্য জানাবো, সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা খাতা পেন নিয়ে একটু প্রস্তুতি নিয়ে নাও। তাহলে আমরা আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা আমরা
খুব সহজেই করতে পারবো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়ের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গে তার দক্ষিণ ও পূর্বের সমভূমি অঞ্চল তার দ্বিতীয় পার্ট। যেহেতু সমভূমি অঞ্চল আমরা পূর্বের দিনে একটা আলোচনা করেছি ইতিমধ্যে বিস্তারিতভাবে, আজকে আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের নির্দিষ্ট আলোচনা। তো আমি এখানে জাস্ট এই যে শ্রেণীবিভাগ যেটা রয়েছে সেই শ্রেণীবিভাগটা একটু তোমাদেরকে একটু বলবো। সেই শ্রেণীবিভাগটা কি? সেই শ্রেণীবিভাগটা হচ্ছে এই যে দক্ষিণ পূর্বে সমভূমি অঞ্চল এবং নিচের এই যে উত্তরবঙ্গ সমভূমি অঞ্চল, আর আমরা আজকে আলোচনা করব দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল। একটা হচ্ছে রাঢ় অঞ্চল, তারপরে উপকূলীয় সমভূমি অঞ্চল, গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চল আর সুন্দরবন অঞ্চল। ঠিক আছে? তো এই মূলত চারটি অঞ্চল আজ আমরা আলোচনা করব। তার মধ্যে গঙ্গার যে বদ্বীপ সমভূমি সেটাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়: মৃত বদ্বীপ, পরিণত বদ্বীপ আর সক্রিয় বদ্বীপ। প্রথমে এই যে দক্ষিণবঙ্গ সমভূমি, দেখো দক্ষিণবঙ্গ সমভূমি সমগ্র যে অঞ্চল, অর্থাৎ এই তরাই ডুয়ার্স অঞ্চল এবং গঙ্গার ঠিক উত্তরাংশ পর্যন্ত কালিন্দী নদী যে অংশে এখানটাতে মালদা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এই পর্যন্ত প্রায় আরো আসবে নিচে মালদা। তো এই যে গঙ্গা ভাগীরথী বা গঙ্গা নদী পর্যন্ত এই যে অংশ বাদ দিয়ে পরবর্তী এইখান থেকে পুরোটা কিন্তু আমাদের দক্ষিণের সমভূমি অঞ্চলের অংশ। তো এখানে চারটি অংশ তোমাদের একটু আগে বললাম: রাঢ় অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, গঙ্গার বদ্বীপ ও সুন্দরবন অঞ্চল। প্রথমে আমরা আলোচনা করব রাঢ় অঞ্চল সম্পর্কে। কি এই রাঢ় অঞ্চল? আর রাঢ় শব্দের অর্থ স্থানীয় ভাষায় পাথুরে জমি। কোন অঞ্চলে অবস্থান করছে? আচ্ছা, তোমাদের অবস্থানটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো একটু বেগুনি কালারের যে অংশ, অর্থাৎ এইখান থেকে এই যে অংশ, এইটাই কিন্তু হচ্ছে রাঢ় অঞ্চল। তো কোন কোন জেলা নিয়ে গড়ে উঠলো এই রাঢ় অঞ্চল? পশ্চিমবঙ্গের পশ্চিমে ঝাড়গ্রাম, এই যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের পূর্বভাগে এই অঞ্চলটি অবস্থান করছে, এই রাঢ় অঞ্চল। এবং যেহেতু এখানটায় একটা পাথুরে ল্যাটেরাইট মৃত্তিকা গড়ে উঠেছে, সেই জন্য এটা রাঢ় অঞ্চল নামেই নামাঙ্কিত হয়েছে। এটি বদ্বীপ ও মালভূমি অঞ্চলের মধ্যভাগে উত্তর দক্ষিণে বিস্তৃত সংকীর্ণ ভূভাগ। বোঝা গেল? আচ্ছা, বলছে এটা বদ্বীপ, এটা হচ্ছে বদ্বীপ অঞ্চল, এটা হচ্ছে মালভূমি অঞ্চল, তার মাঝখানে উত্তর দক্ষিণে বিস্তৃত একটা সংকীর্ণ ভূভাগ হচ্ছে এই রাঢ় অঞ্চল। তো রাঢ় অঞ্চলের উৎপত্তি কিভাবে হলো? দেখো, যেহেতু মালভূমি সংলগ্ন স্থান, তাহলে মালভূমির কিছু তো বৈশিষ্ট্য বা কিছু চিহ্ন তো এখানে থাকতেই হবে। সেটা কি রয়েছে? এবং আমরা যখন মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করেছি, এখানে কিন্তু অনেক নদী সম্পর্কেও টুকটাক তার নাম জেনেছি। তো এইখানে এই ছোটনাগপুর মালভূমি তথা পশ্চিমের মালভূমির গ্রানাইট জাতীয় শিলাকে কোন কোন নদী এখানে কার্যকরী ভূমিকা পালন করেছে? অজয়, ময়ূরাক্ষী, দামোদর, দ্বারকেশ্বর, শিলাই, কাঁসাই, এই নদীগুলো, অর্থাৎ এই মালভূমি অঞ্চলের সমগ্র নদীগুলো কি করেছে? গ্রানাইট শিলাকে ক্ষয়প্রাপ্ত করেছে এবং ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো এই মালভূমির পূর্বভাগে সঞ্চয় করেছে, সঞ্চয় করে একটা পাথুরে বা রুক্ষ প্রকৃতির রাঢ় সমভূমি সৃষ্টি করেছে। তাহলে আমরা যেমন এই সমভূমি অঞ্চলে পলিগঠিত সমভূমি অঞ্চল দেখি, যেখানে এবড়ো খেবড়ো সেরকম থাকে না, তো
তো এই অঞ্চলে তৈরি হয়েছে পাথুরে জমি বা রুক্ষ প্রকৃতির রাঢ় সমতল ভূমি। কোন কোন নদীর এখানে কাজকর্ম করতে দেখা যায়? একদম ঠিক বলেছো, সেইখানে তোমার অজয়, ময়ূরাক্ষী, দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী এই নদীগুলো তাদের কার্যকরী ভূমিকা পালন করছে। তারা এই মালভূমি অঞ্চলের যে শক্ত পাথুরে মাটি ছিল বা যে ভূমি ছিল, এই নদীগুলো প্রবাহিত হওয়ার সময় সেই অঞ্চল ক্ষয়কার্য করছে। ক্ষয়কাজ করার ফলে এই পাথুরে নুড়ি, কাঁকর এবং এখানে বালি বলবো না, পলি বলবো না, শুধুমাত্র কিন্তু বড় বড় পাথুরে অংশগুলো এই অঞ্চলে জমা হচ্ছে, হয়ে রাঢ় সমভূমি অঞ্চল গঠিত হচ্ছে। ঠিক আছে, রাঢ় সমভূমি অঞ্চলের অবস্থান উৎপত্তি তোমরা বুঝতে পারলে সবাই, খুব ভালো। এবার আমরা এই রাঢ় সমভূমি অঞ্চলের বৈশিষ্ট্য জানবো। কি বৈশিষ্ট্য? এই অঞ্চলটির উচ্চতা পশ্চিমে বলা হচ্ছে প্রায় 100 মিটারের কাছাকাছি এবং পূর্বে 50 মিটার। অর্থাৎ এই হচ্ছে পশ্চিম অংশ, অর্থাৎ যেখানটাতে শুশুনিয়া পাহাড়ের একদম পুরো সীমান্তবর্তী অংশ দেখতে পাচ্ছ তোমরা, এই শুশুনিয়া পাহাড় লেখা রয়েছে। এখানে বলা হচ্ছে 100 মিটার পর্যন্ত এর উচ্চতা হতে পারে, আর পূর্বে 50 মিটার এই অংশ, যেখানে এবার মূল বদ্বীপ সমভূমি গঠিত হচ্ছে। তারপরে ভূভাগ কোন দিক থেকে কোন দিকে ঢালু? ভূভাগ পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, এটা আমরা কিন্তু বারবারই বলেছি এবং এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। কোন দিক থেকে কোথায় ঢালু হয়েছে এটি? এটি মালভূমির পাদদেশীয় সঞ্চয়জাত সমভূমি। তাহলে আমরা যখন তরাই ডুয়ার্স অঞ্চলে দেখেছিলাম, পিডমন্ট দেখেছিলাম, পর্বতের পাদদেশে সঞ্চিত ঢালু জমি, আর এটা কি হচ্ছে মালভূমির পাদদেশীয় সঞ্চয়জাত সমভূমি। এর ভূমিরূপ কেমন? ঢেউ খেলানো, উঁচু নিচু। পাহাড় যখন ছোট ছোট বড় বড় পাথর থাকবে, স্বাভাবিকভাবে সম্পূর্ণ সমতল হবে না, একটু ঢেউ খেলানো অংশ থাকবে। মাঝে মাঝে কঠিন শিলা গঠিত কিছু টিলা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সমগ্র অঞ্চলটি কাঁকরযুক্ত প্রাচীন লাল পলিমাটি ও ল্যাটেরাইট দ্বারা আবৃত। তো কিছু কিছু অঞ্চলে দেখবে এখানে কাঁকরযুক্ত লাল পলিমাটি লক্ষ্য করা যায়, যেটা ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা আবৃত। পশ্চিমাংশে মাটি ক্ষয়ের ফলে অত্যন্ত উঁচু নিচু বধ্যভূমি গঠিত হয়েছে। এই যে পশ্চিম দিকের প্রান্তে মাটি অতিরিক্ত ক্ষয়ে যাওয়ার ফলে কি হয়েছে, এই অংশে ব্যাডল্যান্ড গঠিত হয়েছে। এই গেল রাঢ় অঞ্চলের সমগ্র আলোচনা, যেটা উৎপত্তি কিভাবে হয়েছে, কোথায় অবস্থান করছে এবং তার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো রাঢ় অঞ্চল আমরা আলোচনা করলাম। এবার রাঢ় অঞ্চলের পরে আমাদের যে অংশ রয়েছে সেটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। তো এই শব্দটার মধ্যে তোমরা বুঝতে পারছো, এই সমভূমি অঞ্চলটা সাগর বা মহাসাগর বা নদী একদম উপকূল সংলগ্ন যে অঞ্চল, অর্থাৎ সমভূমি গড়ে উঠবে, সেই অঞ্চলটাকে এই উপকূলীয় সমভূমি অঞ্চলের অন্তর্গত বলা হচ্ছে। সেটা কোনগুলো? দেখো, এই হচ্ছে, আমি অবস্থানটা আগে ছবি দেখিয়ে দিই। এই হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চলের অবস্থান, যেটুকু একটা কালার দিয়ে এখানে দেখানো হয়েছে। সমগ্র এই যে ছোট্ট অঞ্চলটি কোন কোন অঞ্চল দ্বারা এখানে বিস্তৃত হয়েছে? পূর্ব মেদিনীপুরের সমগ্র কাঁথি মহকুমা এবং হলদিয়া মহকুমা, অর্থাৎ এই যে হলদি নদী তার পূর্বে হলদিয়া মহকুমা, কাঁথি মহকুমায় নিয়ে এবং নন্দীগ্রাম ব্লক এই অঞ্চলটি অবস্থান করছে। খুব বিশেষ বিরাট বড় এলাকা নয়, সংকীর্ণ ছোট্ট এলাকা। এবং এর উত্তরে রয়েছে উড়িষ্যা উপকূল খাল এবং দক্ষিণে বঙ্গোপসাগর, এই যে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে, পূর্বে হলদি নদী, আর পশ্চিমে সুবর্ণরেখা নদীর মাঝখানে অবস্থিত। এই হচ্ছে সুবর্ণরেখা নদী, সরাসরি উৎপত্তি লাভ করেছে, উৎপত্তি লাভ করে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে সুবর্ণরেখা নদী। ঠিক আছে, তো এই গেল উপকূলীয় সমভূমি অঞ্চলের অন্তর্গত। হ্যাঁ, একদমই ঠিক বলেছো, আমরা যে উপকূল অঞ্চল, যেখানে দীঘা,
মন্দারমণির যে অংশ আমরা ঘুরতে যাই সেটা কিন্তু এই উপকূলীয় সমভূমি অঞ্চলের অন্তর্গত। এটি উত্তর দক্ষিণে 5 থেকে 10 কিলোমিটার চওড়া। তখন এই যে অংশটা তাহলে খুব বেশি নয়, উত্তর দক্ষিণে মাত্র 5 থেকে 10 কিলোমিটার, কিন্তু পূর্ব পশ্চিমে যদি বিস্তার হয় প্রায় সেটা 50 কিলোমিটার দীর্ঘ অংশ এখানে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, উত্তর দক্ষিণে 5 থেকে 10 কিলোমিটার চওড়া আর পূর্ব পশ্চিমে 50 কিলোমিটার দীর্ঘ অঞ্চল। উৎপত্তি: তটভূমিতে দীর্ঘকাল ধরে সমুদ্রের তরঙ্গ, তাহলে এই যে তটভূমি অর্থাৎ যেখানে সাগর এসে এই যে স্থলভাগে পড়েছে এবং নদ নদী দ্বারা বালি পলি সঞ্চিত হয়ে উপকূল ভূমিটি গড়ে উঠেছে। তাহলে এখানে কিন্তু এই সমুদ্রের বিভিন্ন ঢেউয়ের তরঙ্গের দ্বারা নদ নদী দ্বারা বালি পলি সঞ্চিত হয়ে উপকূল জমিটি গড়ে উঠেছে। ঠিক আছে, তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি? অঞ্চলটি একদম যেহেতু সমুদ্রের নিকটবর্তী অঞ্চল, তাহলে এখানকার সি লেভেল থেকে উচ্চতা খুব কম হওয়াই উচিত, কারণ সমুদ্রই তো এখানে এসে মিশেছে। তো কি কোনো কোনো জায়গায় গড়ে 5 মিটার উঁচু সংকীর্ণ উপকূলীয় সমভূমি গড়ে উঠতে দেখা যায়। এখানকার ঢাল কোন দিকে গেছে? উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে অতি মৃদু ঢালু। ঠিক আছে, তাহলে এটা উত্তর দিক এইটা, পশ্চিম দিক এইটা, উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ঢালু হয়েছে। ঠিক আছে, ভূমিরূপ সমতল। আচ্ছা, এখানে দক্ষিণ প্রান্তের তটভূমিতে উপকূলের সমান্তরালে 10 থেকে 15 মিটার বালিয়াড়ি প্রসারিত হয়েছে। অর্থাৎ উপকূলের সমান্তরাল বরাবর, ঠিক যেখানে সমুদ্র ঠিক যেমন ভাবে গেছে, এই উপকূলের সমান্তরাল বরাবর এখানে কিন্তু বালিয়াড়ি প্রসারিত হয়েছে, তথা এখানে কাঁচি বালিয়াড়ি এবং দীঘা বালিয়াড়ি লক্ষ্য করা যায় এই অংশে। আর কি রয়েছে? এই বালিয়াড়ির মধ্যবর্তী নিচু অঞ্চলে জল জমে কোনো কোনো জায়গায় জলাভূমি সৃষ্টি হতে দেখা যায়। এই হলো আমাদের দ্বিতীয় পাঠ, উপকূলীয় সমভূমি অঞ্চল, তার সম্পর্কে বিস্তারিত ধারণা। অবস্থান আমরা দেখলাম একদম পুরো পড়ছে তোমার মেদিনীপুরের এই উপকূল অঞ্চলে, পূর্ব মেদিনীপুরের সমগ্র কাঁথি, হলদিয়া আর নন্দীগ্রামের কিছু অংশ এখানটাতে পড়ছে, পড়ে এই অঞ্চলটা গড়ে উঠেছে উপকূলীয় সমভূমি অঞ্চল। গড় উচ্চতা মাত্র 5 মিটার বা 10 মিটার, কোথাও কোথাও আবার এই বিস্তৃতভাবে 10 থেকে 15 মিটার বালিয়াড়ি এখানে প্রসারিত হয়েছে। ঠিক আছে, এ পর্যন্ত সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব সবথেকে উল্লেখযোগ্য সমভূমি এবং বৃহৎ সমভূমি, সেটা হচ্ছে গঙ্গার বদ্বীপ সমভূমি। দেখো, এই যে এখানে রাঢ় সমভূমি অঞ্চল, এদিকে উপকূল সমভূমি অঞ্চল, এদিকে সুন্দরবন অঞ্চল বাদ দিয়ে সামগ্রিকভাবে যদি আমরা এই হলুদ রঙের যে ম্যাপে যে অংশ চিহ্নিত করতে পারছি, অর্থাৎ আমি যদি আউটলাইন করি, তো আউটলাইন হবে ঠিক এই রকম ভাবে। এই যে অংশ, এইটা কিন্তু পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক সর্ববৃহৎ অংশ, গঙ্গা বদ্বীপ সমভূমি অঞ্চল। তো কোন কোন অংশ বা জেলা নিয়ে গড়ে উঠলো দেখি। দক্ষিণবঙ্গের পূর্বাংশে সমগ্র নদিয়া, তাহলে সমগ্র নদিয়া, এই অংশে নদিয়া অবস্থান করছে। উত্তর 24 পরগনা, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এবং দক্ষিণ 24 পরগনার উত্তরাংশ, মুর্শিদাবাদের পূর্বাংশ অর্থাৎ মুর্শিদাবাদের পূর্ব দিকের কিছু অংশ, এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পূর্বাংশ অবস্থিত হচ্ছে এই গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চলের অন্তর্গত। তাকে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা সমভূমি অঞ্চল বা পার্বত্য অঞ্চল আলোচনা করেছি, এতগুলো জেলার বিস্তার কিন্তু এই অংশে ছিল না। এই অঞ্চলে এই অংশে এসে আমরা সর্বাধিক বিস্তার লক্ষ্য করতে পারছি। এটি রাজ্যের
বৃহত্তম ভূপ্রাকৃতিক অঞ্চল। এটা রাজ্যের বৃহত্তম ভূপ্রাকৃতিক অঞ্চল। উত্তরে গঙ্গা নদী, দক্ষিণে সুন্দরবন, তাহলে উত্তরে গঙ্গা নদী, এই যে গঙ্গা নদী, দক্ষিণে সুন্দরবন ও উপকূলীয় সমভূমি, তার মানে এই যে উপকূলীয় সমভূমি এবং দক্ষিণ 24 পরগনা দক্ষিণে সুন্দরবন অঞ্চল, পূর্বে বাংলাদেশ সীমানা এবং পশ্চিমে রাঢ় সীমানা বা রাঢ় সমভূমি অঞ্চলের মাঝখানে যে বৃহৎ অঞ্চল, এইটা হচ্ছে গঙ্গা বদ্বীপ সমভূমি অঞ্চলের অংশ। সবাই বুঝতে পারছো আশা করি? আচ্ছা, এর উৎপত্তি কিভাবে হলো? এর উৎপত্তি হয়েছে গঙ্গা, যে গঙ্গা নদী, পদ্মা, গঙ্গা নদী কিন্তু বাংলাদেশে গিয়ে পদ্মা নামে পরিচিতি লাভ করেছে, এবং ভাগীরথী, অর্থাৎ এই যে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ভাগীরথী হুগলি নদী লক্ষ্য করা যায়। ভাগীরথী এবং তাদের অসংখ্য উপ ও শাখা নদী পলি সঞ্চয়ের ফলে অঞ্চলটি গঠিত হয়েছে। ঠিক আছে, তো এই সমগ্র অঞ্চল, এটাই হচ্ছে গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চল। এটি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মধ্যবর্তী বিশ্বের বৃহত্তম বদ্বীপের একটি অংশ। তো তোমরা জানো গঙ্গা ব্রহ্মপুত্র নদী দ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। তো এই বদ্বীপ সমগ্র বাংলাদেশ জুড়ে ওখানে রয়েছে। এটা সামগ্রিকভাবে এটা তার একটা ক্ষুদ্র অংশ, পশ্চিমবঙ্গের এই অংশটা একটা ক্ষুদ্র অংশ। ভূভাগটি পশ্চিম প্রান্তে 50 মিটার থেকে দক্ষিণে মাত্র 5 মিটার উঁচু। তাহলে এই যে পশ্চিমে যেখানটায় আমরা দেখেছিলাম যে 50 মিটার রাঢ় অঞ্চলের সমভূমি ছিল, 50 মিটার থেকে দক্ষিণ প্রান্তে মাত্র 5 মিটার এটা উঁচু ভূমি লক্ষ্য করা গেছে। অঞ্চলটির প্রধান ভূমি ঢাল উত্তর থেকে দক্ষিণে অতি মৃদু। প্রধান ভূমিঢাল উত্তর থেকে দক্ষিণে অতি মৃদু, অর্থাৎ বিরাট কিন্তু ঢালের পরিবর্তন সেই অর্থে লক্ষ্য করা যায় না, সেই জন্য মৃদু ঢালও লক্ষ্য করা যায়। সমগ্র ভূভাগটি বৈচিত্র্যহীন সমতল, অর্থাৎ এই যে অঞ্চলটি, সেই অর্থে কোনো বৈচিত্র্য লক্ষ্য করা যায় না, কোনো বন্ধুর ভূপ্রকৃতি বা পাথুরে জমি বা ঢেউ খেলানো জমি কিছুই নেই। পুরো অঞ্চলটায় একই রকম ভাবে একই উচ্চতা বিশিষ্ট হয়ে সমান সমতল ভূমি বিস্তার লাভ করেছে। ভূভাগটিতে অসংখ্য জলাশয়, খাল বিল, নদী বাঁক ও অশ্বক্ষুরাকৃতি হ্রদ রয়েছে। তাহলে যেহেতু এখানে দক্ষিণবঙ্গের অনেকগুলো নদী, এছাড়া গঙ্গার প্রধান যে উপনদী ভাগীরথী হুগলি নদী, তার সঙ্গে গঙ্গার কিছু শাখা নদী বা পদ্মার শাখা নদী, জলঙ্গি বা মাথাভাঙা চূর্ণী, এগুলো কিন্তু এই অঞ্চলে তার জলাশয়, খালবিল এবং তার সাথে সাথে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি করতে দেখা গেছে। তাহলে এই গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চলেই কিন্তু সব থেকে বেশি ঘন জনবসতি লক্ষ্য করা যায়। এই অঞ্চলকে খুব ভালোভাবে বোঝবার জন্য ভূপ্রাকৃতিকভাবে 3টি অংশে তারা বিভক্ত। কি সেই 3টি অংশ? মুমূর্ষ বদ্বীপ অঞ্চল, পরিণত বদ্বীপ অঞ্চল, সক্রিয় বদ্বীপ অঞ্চল। দেখো লেখাগুলো দেখো, মুমূর্ষ বদ্বীপ, পরিণত বদ্বীপ, আর এই হচ্ছে সক্রিয় বদ্বীপ। তো সক্রিয় বদ্বীপ কিছু অংশ আবার সুন্দরবন অঞ্চলের মধ্যেও বিস্তৃত। তো এই যে মুমূর্ষ বদ্বীপ অঞ্চল, মুমূর্ষ কথাটির অর্থ কি? যদি মুমূর্ষ যদি আমরা কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করি, যে সেই ব্যক্তির আর কোনো নরণ চরণ বা তার আর বিশেষ কোনো করার ক্ষমতা কিছু নেই, তাই না? তার কার্যকারিতা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে মুমূর্ষ বদ্বীপ। পরিণত, তাহলে পরিণত অবস্থায়, তাহলে তার আর বৃদ্ধি বা তার কমে যাওয়া বা কোনোভাবে আর কোনো কিছু সম্ভব নয়, সেটাই হচ্ছে পরিণত বদ্বীপ। আর সক্রিয় বলতে যার এখন সক্রিয় রয়েছে, সম্পূর্ণ কাজ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এখনো তার গড়ন বা গঠন লক্ষ্য করা যায়, সেটাই সক্রিয় বদ্বীপ।
তো আমরা একটু দেখি মুমূর্ষ বদ্বীপ কেন হলো এবং কোন কোন অঞ্চল নিয়ে বিস্তৃত হয়েছে। তো মুমূর্ষ বদ্বীপ হচ্ছে নদিয়ার উত্তরাংশ, এখানে নদিয়ার কিছু অংশ, মুর্শিদাবাদ জেলার কিছু অংশ, উত্তর চব্বিশ পরগনার উত্তর অংশ অর্থাৎ এই উপরের দিকের অংশ। এই ভাগীরথী নদীর গতি পরিবর্তনের ফলে কি হয়েছে, এই ভাগীরথী নদীর সঙ্গে যে উপনদীগুলো ছিল অর্থাৎ জলঙ্গি, ভৈরব, ইছামতি, এই নদীগুলো মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে যে নদী মূল অংশের সঙ্গে যুক্ত হওয়ার পর বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে জলের প্রবণতা কমে গেছে, জল ধারণ করার ক্ষমতা কমে গেছে। তাহলে সেই অংশে সেই জন্য আর সম্পূর্ণ অংশ মজে গিয়ে বদ্বীপ গঠনের কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এবং এই অংশে জলাভূমি, বিল, হ্রদ গড়ে উঠেছে। তাই এই অঞ্চলটি বাগড়ি অঞ্চল নামে পরিচিত। তাহলে মুমূর্ষ বদ্বীপ কোন অঞ্চলের অন্তর্গত বা কি অঞ্চল নামে পরিচিত? বাগড়ি অঞ্চল নামে পরিচিত। এরপর রয়েছে পরিণত বদ্বীপ। তো বদ্বীপ অঞ্চলের মধ্যভাগে অর্থাৎ ঠিক এই মুমূর্ষ বদ্বীপের দক্ষিণ প্রান্তে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, এছাড়াও 2 মেদিনীপুর অর্থাৎ এই দিকের খানিকটা অংশ, কলকাতা, আচ্ছা কলকাতা 7.6 মিটার মানে হচ্ছে সমুদ্র স্তর থেকে কলকাতার উচ্চতা মাত্র 7.6 মিটার, উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর অংশ, এই নদীগুলির এইখানে নদীগুলো রয়েছে, এগুলো বদ্বীপ গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু কাজ ব্যাপকভাবে যে কাজ চলছে সেটা বলা যায় না, কাজ শেষের পর্যায়ে মানে পরিণত হয়ে গেছে। এর পরবর্তীতে এগুলোও মুমূর্ষ বদ্বীপের অংশ হিসাবে লক্ষ্য করা যাবে এবং এখানে মাঝে মাঝে বন্যা এবং পলি অবক্ষেপ ঘটে, পলি সঞ্চয় ঘটে। এবার হচ্ছে সক্রিয় বদ্বীপ। দক্ষিণ প্রান্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার, এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ অংশ বিদ্যাধরী, ইছামতি, মাতলা অর্থাৎ এই যে গঙ্গা নদী থেকে উৎপন্ন, মাথাভাঙা থেকে যে দুটো নদী সৃষ্টি হয়েছে, একটা নদী হয়েছে তোমার চূর্ণী আর একটা হচ্ছে ইছামতি। তো ইছামতি পরে গিয়ে আবার কালীন নদীর সাথে মিলিত হয়েছে। তো এইখানে কিছু কিছু নদী এবং বিদ্যাধরী, ইছামতি, মাতলা নদীগুলো এখনো ব্যাপক পরিমাণে পলি সঞ্চয় করে চলেছে, করে বদ্বীপ গঠন করছে। ঠিক আছে, তো বদ্বীপ গঠন করবার জন্য এখানে বদ্বীপ ভূমি প্রসারিত হচ্ছে, সাগরদ্বীপ, পূর্বাশা, নয়াচর দ্বীপ ও চর গঠিত হচ্ছে। এই অংশে প্রায়ই জোয়ার প্লাবিত হয়। কি হয় এই অংশে? প্রায় জোয়ার প্লাবিত হতে দেখা যায়। ঠিক আছে, এই সক্রিয় বদ্বীপের অংশে এখানে জোয়ার ভাটা লক্ষ্য করা যায়, যেহেতু এটা একদম উপকূলবর্তী অঞ্চলের অংশ, সেখানে জোয়ার ভাটা লক্ষ্য করা যায়। তাহলে কটি সমভূমি অঞ্চল আমরা আলোচনা করলাম? রাঢ় সমভূমি অঞ্চল, তারপরে আলোচনা করলাম আমরা উপকূল সমভূমি অঞ্চল, এই অংশে আলোচনা করলাম বদ্বীপ সমভূমি অঞ্চল। শেষ যে অংশ সুন্দরবন অঞ্চল, সেই সুন্দরবন অঞ্চল সম্পর্কে আমরা এবার আলোচনা করব। তো কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একদম দক্ষিণ প্রান্তে 15টি থানা নিয়ে এই সুন্দরবন অংশ গড়ে উঠেছে, যে অংশে সক্রিয় বদ্বীপের অংশ সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। তো এখানে কোন কোন নদী সব থেকে বেশি ভূমিকা পালন করেছে? গোসাবা, পিয়ালি, মাতলা, বিদ্যাধরী, ঠাকুরান, কালিন্দী, সপ্তমুখী এই ইত্যাদি নদীগুলো গঙ্গার শাখা প্রশাখা নদীগুলি মোহনায় এবং বঙ্গোপসাগরে পলি অবক্ষেপের ফলে, তাহলে এই সমস্ত নদী তাদের কাজকর্ম এখনো চলছে, তারা নতুন করে পলি সঞ্চয় করছে। পলি সঞ্চয় করার জন্য এখানে চর বা দ্বীপের উৎপত্তি ঘটছে, ঘটে সমুদ্রের দিকে প্রসারিত হচ্ছে ধীরে ধীরে, নতুন নতুন দ্বীপ বা বদ্বীপ এখানে গড়ে উঠছে।
এই অঞ্চলের কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, খুব ইম্পর্টেন্ট যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সেগুলো দেখো একটু কি কি। এই অঞ্চলটি গঙ্গার সক্রিয় বদ্বীপের দক্ষিণতম প্রান্ত, তাহলে বলছিলাম সক্রিয় বদ্বীপের অংশ এখানে লক্ষ্য করা যায়, এবং সুন্দরী গাছের ম্যানগ্রোভ অরণ্যাবৃত। নদীগুলো প্রতিনিয়ত বদ্বীপ ভাঙা করার কাজ চলছে, এই অংশে প্রতিনিয়ত বদ্বীপ ভাঙা করার কাজ চলছে। মোহনায় পলি সঞ্চয়ের ফলে নতুন নতুন চর বা দ্বীপ গড়ে ওঠে, তাহলে পলি সঞ্চয়ের ফলে কি কি হচ্ছে, নতুন নতুন চর বা দ্বীপ গড়ে উঠছে। এখানকার ভূভাগের উচ্চতা ঠিক এই উপকূল অঞ্চলের মতোই মাত্র 2 থেকে 4 মিটার, ফলে জোয়ার প্লাবিত ও লবণাক্ত। তাহলে এই যে যেহেতু মাত্র 2 থেকে 4 মিটার উচ্চতা সি লেভেল থেকে হওয়ার জন্য যখন ভরা জোয়ার হয় বা জলের জলস্ফীতি লক্ষ্য করা যায়, খুব সহজেই এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু জল প্রবেশ করে অঞ্চলের পর অঞ্চল প্লাবিত হতে দেখা যায় এবং লবণাক্ত ভূমিও লক্ষ্য করা যায় সেই অঞ্চলে। এই অঞ্চলের প্রচুর জায়গা লবণাক্ত জলাভূমি, নদী, খাঁড়ি, খাল, চর ও দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। নতুন নতুন দ্বীপ গড়ে উঠেছে এখানে কি কি, সাগর, কলস, ফ্রেজারগঞ্জ, হলিডে, লথিয়ান, ডালহৌসি, বালুচরি, অনেক দ্বীপ কিন্তু এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, সুন্দরবনের এই জমিকে স্থানীয়ভাবে দুটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ লবণাক্ত জমি আর একটা কৃষিযুক্ত জমি বা কৃষিজ জমি। তো একটা হচ্ছে বাদা আর একটা হচ্ছে অবাদা। বাদা মানে কি বলা হচ্ছে সুন্দরবনের স্থানীয় ভাষায়, সুন্দরবনের নিচু কর্দমাক্ত, অর্থাৎ কর্দমাক্ত শুধু নয় তার সঙ্গে লবণাক্ত জলাজমি ও বনভূমিকে বাদা বলা হচ্ছে। এই সুন্দরবনের নিচু কর্দমাক্ত জলাজমি ও বনভূমিকে বাদা বলা হয়। আর অবাদা, সুন্দরবনের কৃষিযোগ্য জমিকে অবাদা বলা হয়, অর্থাৎ যে জমিতে চাষ করা যায় সেটাকে অবাদা বলা হয়। আর বাদা মানে আমরা কি বুঝলাম, লবণাক্ত কর্দমাক্ত জলা জমি, যেখানটাতে চাষবাস করা যায় না। বর্তমানে ক্যানিং, কাকদ্বীপ, সাগর এবং হাসনাবাদের অধিকাংশ জমি হচ্ছে অবাদা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের সামগ্রিক ভূপ্রাকৃতিক অঞ্চল, যেটা পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল এবং বিভিন্ন ভাগ নিয়ে সমভূমি অঞ্চল নিয়ে গড়ে উঠেছে। তো আশা করি এইখান থেকে যাবতীয় জিনিস তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কোথাও। তখন পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তোমাদের দিলাম, ঠিক আছে। এইখান থেকে উল্লেখযোগ্য কতগুলো প্রশ্ন সেগুলো আমি তোমাদের জন্য এখানে রাখলাম। এই প্রশ্নগুলো ভালোভাবে সবাই নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নিয়ে পাঠ্যপুস্তক থেকে এই প্রশ্নগুলো সঠিকভাবে দেখে আসবে। পরবর্তী ক্লাসে, পরবর্তী আলোচনার দিন আমি তোমাদের এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে পরবর্তী অংশ সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী অংশে আমরা আবার এর পরবর্তী বিষয়বস্তু সম্পর্কে আরো সহজে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।